একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ। আমি এই বয়সেও সেই একই স্বপ্ন তারা করছি। আমি তো আশায় ভরপুর। আপনারা কি স্বপ্ন দেখতে ভুলে গেছেন? দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ফিরল প্রতিদ্বন্দ্বিতা। ১৯৯১ সালের পর এই প্রথম রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থীকে সামনে রেখে জাতীয় সংসদে অনুষ্ঠিত হল ভোটাভুটি। সেই নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। তবে রাষ্ট্রপতির দায়িত্বে তাঁর এই নতুন অধ্যায় কেবল একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ার ঘটনা নয়, বরং দীর্ঘ রাজনৈতিক পথচলায় অর্জিত অভিজ্ঞতা, প্রজ্ঞা, সংযম ও রাজনৈতিক বিচক্ষণতারও এক নতুন স্বীকৃতি। এই পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় সক্রিয় থাকার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও প্রাতিষ্ঠানিক করার কথা বলছেন। আর সরকারের ভেতর ও দলের রাজনৈতিক পরিসরে দীর্ঘ অভিজ্ঞতা, সংযত বক্তব্য এবং সাংগঠনিক দক্ষতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক চরিত্র হিসেবে সামনে রয়েছেন। আপনাদেরকে আলোচনায় বসতে হবে এবং সেই সমস্যার সমাধান করে নতুন নির্বাচন দিতে হবে। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মির্জা ফখরুলের রাজনৈতিক পথ চলার সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলোর একটি হল দীর্ঘ সময় ধরে বিএনপির সাংগঠনিক নেতৃত্বে তাঁর অবস্থান। ২০১৬ সালের ৩০ মার্চ তিনি দলটির মহাসচিবের দায়িত্ব নেন। এরপর থেকে রাজনৈতিক প্রতিকূলতা, মামলা, গ্রেফতার, আন্দোলন ও সাংগঠনিক সংকট বিভিন্ন পর্যায়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ক ছিল দীর্ঘদিনের আস্থার সম্পর্ক। বিএনপির কঠিন সময়গুলোতে দলের নীতিগত অবস্থান ব্যাখ্যা করা, কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং রাজনৈতিক কর্মসূচির পক্ষে জনমত তৈরি করার ক্ষেত্রে মির্জা ফখরুল ছিলেন দলের সবচেয়ে দৃশ্যমান মুখগুলোর একজন। তার রাজনৈতিক ভূমিকার একটি বিশেষ বৈশিষ্ট্য হল তীব্র রাজনৈতিক বিরোধের মধ্যেও ভাষার ক্ষেত্রে তুলনামূলক সংযম ধরে রাখার চেষ্টা। এই জায়গাতেই তাকে কিছুটা আলাদা করে দেখা যায়। প্রতিপক্ষকে আক্রমণ করার বদলে রাজনৈতিক বক্তব্যকে যুক্তি, সংলাপ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ভাষায় উপস্থাপনের প্রবণতা তার বক্তব্যে বহুবার দেখা গেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠনের পরও তার ভূমিকা কেবল দলের মহাসচিবের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান। একই বছরের মার্চে সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদ বিষয়ক কার্যাবলী সম্পাদনের জন্য তাকে বিকল্প দায়িত্ব দেওয়া হয়। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি এভাবেই লড়াই করে গেছেন আমাদের সেই মহান নেত্রী, মহীয়সী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি আরেকটি বিষয় তাকে আলাদা করে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত রাজনৈতিক পরিসরে এক পরিচিত মুখ। বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিকতার ইতিহাসে তোফাজ্জল হোসেন মানিক মিয়া, এবিএম মুসা, নির্মল সেন কিংবা এনায়েতুল্লাহ খানের মতো ব্যক্তিত্বরা যে ঐতিহাসিক উত্তরাধিকার তৈরি করেছেন, মির্জা ফখরুলকে তাদের সঙ্গে সরাসরি একই কাতারে বসানো অবশ্যই একটি মূল্যায়ন। তবে জনপরিসরে তাঁর দীর্ঘ রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক উপস্থিতি তাকে সমসাময়িক বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন করে তুলেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বগুণ বিশ্লেষণ করলে তাই একটি বিষয় বিশেষভাবে সামনে আসে। তিনি সংঘাতময় রাজনীতির ভেতরে থেকেও সংলাপের সম্ভাবনাকে পুরোপুরি বন্ধ করে দেননি। দলের ভেতরে বিভিন্ন মত ও অবস্থানের মধ্যে সমন্বয় তৈরি করা, রাজনৈতিক বক্তব্যকে তুলনামূলক পরিমিত রাখা এবং দীর্ঘমেয়াদে সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখা, এই বৈশিষ্ট্যগুলোই তাকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও স্বতন্ত্র অবস্থানে নিয়ে এসেছে। দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি। বলে যে বাবার সঙ্গে ঈদ করতে চাই, সেই দেশ এখন এর জন্য যুদ্ধ করেছিলাম।